হ্যালো স্টুডেন্টস, অনেকদিন তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি। একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেই জন্য আজকে আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাতে আমরা পড়াবো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তোমরা পুরো ভিডিওটা দেখবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি পড়ানোর জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আজকের আমরা ভিডিওটা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি। তোমরা জানো যে আরোহ অনুমানে যখন আমরা পড়েছি বৈজ্ঞানিক আরোহ অনুমানের কথা, বৈজ্ঞানিক আরোহ অনুমান কি ছিল, যে সেখানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির ভিত্তিতে আমরা কোনো কার্য এবং কারণকে প্রতিষ্ঠা করতে চলেছিলাম, যে কোনটা কার্য এবং কোনটা কারণ, এই বিষয়টিকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছিলাম। এখন এই কার্যকারণ সম্পর্ক যখন খুব সহজ সরল ঘটনা ঘটে, তখন এই নীতির দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কিন্তু যখন কোনো জটিল ঘটনা থাকে এবং তার কার্যকারণ নীতি প্রতিষ্ঠা করতে আমাদের একটু অসুবিধা হয়, সেই অসুবিধাটার কথা মাথায় রেখে এই পরীক্ষামূলক পদ্ধতির কথা বলা হলো। প্রথমে স্যার ফ্রান্সিস বেকন এই পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন। পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে এই পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পরীক্ষামূলক পদ্ধতি হিসেবে বলা হয় 5টি পদ্ধতির কথা। কি কি? অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। আবার বলি, 5টি পদ্ধতির কথা বলা হয়। কি কি? প্রথম, অন্বয়ী পদ্ধতি। এক নম্বর অন্বয়ী পদ্ধতি। 2 নম্বর ব্যতিরেকী পদ্ধতি। 3 নম্বর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এই অন্বয় পদ্ধতি আর ব্যতিরেকী পদ্ধতি মিলিতভাবে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। 4 নম্বর সহপরিবর্তন পদ্ধতি এবং 5 নম্বর হলো পরিশেষ পদ্ধতি। এই 5টি পদ্ধতির কথা জন স্টুয়ার্ট মিল তার গ্রন্থে বললেন। এখন এই 5টা পদ্ধতি, ওনার 5টা পদ্ধতি যে নিয়ম বা নীতির ওপর প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, সেটা হচ্ছে অপসারণের নিয়ম, বা তোমরা বলতে পারো অপনয় নিয়ম। এই অপসারণের নিয়মটা কি, এটা কিন্তু বুঝতে হবে, তবেই তোমরা মিলের পরীক্ষামূলক পদ্ধতি বুঝতে পারবে। খুব সহজ। দেখো, এই পদ্ধতিগুলোকে বলা হলো পরীক্ষণমূলক পদ্ধতি। ঠিক আছে, দেখো আমি বোর্ডে লিখেছি, চ্যাপ্টারটার নামই হচ্ছে মিলের পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতি। এই পরীক্ষণমূলক ব্যাপারটা আগে কি একটু বলিনি। সাধারণ অর্থে পরীক্ষণ বলতে কিন্তু বোঝায় ল্যাবরেটরিতে কোনো জিনিসকে পরীক্ষা করা। ল্যাবরেটরিতে সেই বিষয়টাকে যদি আমি পরীক্ষা করি, তাহলে সেটাকে পরীক্ষণ বোঝায়। কিন্তু এই অর্থে কিন্তু এখানে পরীক্ষণ শব্দটাকে ব্যবহার করা হয়নি। পর্যবেক্ষণ ও পরীক্ষণ অভিজ্ঞতার দ্বারাও অর্জন করা যায়। অর্থাৎ কোনো জিনিসকে যদি আমি পর্যবেক্ষণ করি এবং পরপর অনেকগুলো ঘটনার প্রেক্ষাপটে পর্যবেক্ষণ করি, তাহলে সেটাও কিন্তু পর্যবেক্ষণ এবং পরীক্ষণ অর্থে গৃহীত হয়। এবং পরীক্ষণ শব্দটা এখানে এই অর্থেই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অভিজ্ঞতার কথাটির দ্বারা আমরা পর্যবেক্ষণ এবং পরীক্ষণ উভয় বিষয়কেই বোঝাই। এবং পরীক্ষণমূলক অনুসন্ধান, অর্থাৎ কোনো জিনিসের আমরা এখানে অনুসন্ধান করব। কিরকম কোনো জিনিস? কোনো ঘটনা, তার কার্য এবং কারণ, কোনটা কার্য এবং তার কারণ কি, এই অনুসন্ধান, এই যে কারণ কি, এই যে অনুসন্ধান, এইটা হচ্ছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতির উদ্দেশ্য। বুঝে গেল? তাহলে অভিজ্ঞতার দ্বারা, অর্থাৎ পর্যবেক্ষণ ও পরীক্ষণের দ্বারা
তা কার্যকারণ সম্পর্কে অনুসন্ধান আমরা করতে চাই। এক্ষেত্রে তিনি অপসরণের নিয়মের কথা বলেছেন। এই অপসরণের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি 3টে অপসরণের নিয়মের কথা বলেছেন। এই 3টে নিয়মকে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মিলের যে 5টি পদ্ধতি আছে সবকটা পদ্ধতি ভালোভাবে বুঝতে পারবে। কি এই অপসরণের সূত্র? প্রথম সূত্র, ভালো করে মন দিয়ে শোনো। প্রথম সূত্র কি? প্রথম সূত্র তিনি বলেছেন যে যদি দুটো ঘটনার প্রেক্ষাপটে যে ঘটনাগুলি ঘটছে তার সাথে কিছু ঘটনা থাকে প্রাসঙ্গিক আর কিছু ঘটনা থাকে অপ্রাসঙ্গিক। তোমাদের উদাহরণটা দিয়ে আগে আমি বোঝাই। যেমন ধরো এই যে আমার কিছুদিন শরীর খারাপ ছিল, ভীষণ ঠান্ডা লেগেছিল, জ্বর ঠান্ডা লেগেছে। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছে এবং আরও একজনের ভীষণ ঠান্ডা লেগেছে, যে দুটো ঘটনা ঘটলো, এর কারণ কি? এর কারণ হয়তো অনেক কিছু আছে। তাহলে এর কারণ আমি মোটামুটি বিগত 4-5 দিনের কি কি করেছি আমি সেগুলো যদি ব্যাখ্যা করি, সেগুলো কি হয়? ধরো বিনা প্রোটেকশনে ভালো গরম জামা কাপড় না পরে আমি বাইরে ঘুরে বেরিয়েছি, হাওয়া লাগিয়েছি, আইসক্রিম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, অনেকের সাথে গল্প করেছি, লেট নাইট অবধি জেগে সিনেমা দেখেছি, ভালো ভালো খাবার খেয়েছি, ঘুরতে বেরিয়েছি, এই সব বিষয়গুলো হয়েছে। এখন তুমি এই 4-5 দিনের মধ্যে আমার ঠান্ডা লাগা, শরীর খারাপ হওয়ার 4-5 দিন আগে যে ঘটনাগুলো ঘটিয়েছি সেগুলোকে যদি তুমি ব্যাখ্যা করো তাহলে দেখবে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো, যেমন আমি অনেকের সাথে দেখা করেছি, অনেকের সাথে ফোনে গল্প করেছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি, তার সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই। তাহলে এই বিষয়গুলোকে বাদ দেওয়া যায়। তাহলে কোনো একটা ঘটনার তার সাথে যুক্ত অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ঘটনা আছে, তার মধ্যে যেটা প্রয়োজনীয় সেটাকে রেখে অপ্রয়োজনীয় বিষয়টাকে বাদ দিয়ে দেওয়াটা হচ্ছে অপসারণের একটা নিয়ম। এই জন্যই বললাম তোমাদের আগে আমি উদাহরণটা দিয়ে বোঝাই। অর্থাৎ অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলোকে আমাকে অপসারণ করতে হবে। এবার সংজ্ঞাতে কি বলছে দেখো, বলছে পূর্ববর্তী ঘটনার যে অংশগুলোকে বাদ দিলে কার্যের কোনো অসুবিধা হয় না। যেমন ধরো আমার ঠান্ডা লেগেছে, এর কারণের মধ্যে রয়েছে গরম জামাকাপড় না পরে বাইরে ঘুরে বেড়ানো, তেমন রয়েছে আইসক্রিম খাওয়া, তেমন রয়েছে অনেকের সাথে ফোনে কথা বলা। তাহলে এই যে বিষয়গুলো আছে তার মধ্যে এই যে অনেকের সাথে আমি ফোনে কথা বলেছি, এই বিষয়টা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং এই বিষয়টাকে বাদ দিলে আমার ঠান্ডা লাগার বিষয়টার কোনো অসুবিধা, ঠান্ডা লাগার যে অসুস্থতা তার সাথে কোনো যোগ নেই। তাহলে এই বিষয়টাকে আমি বাদ দিতেই পারি। এই যে অপসারণ করে দেওয়া হলো, এটাই হচ্ছে অপসারণের প্রথম সূত্র। এটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো তুমি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে যাচ্ছ, 4-5 জন পেশেন্টের মধ্যে তুমি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে যাচ্ছ, যে ম্যালেরিয়া কেন হয়েছে। তুমি দেখছো তাদের মধ্যে অনেক কারণ রয়েছে, কিন্তু যেটা অপ্রাসঙ্গিক কারণ সেটাকে বাদ দিলেও যদি ম্যালেরিয়া কোনো অসুবিধা না হয় তাহলে সেটাকে অপসারণ করে দেওয়া ভালো। এবং এটা সুবিধা কি, এই যে আমি অপসারণটা করব, এই যে অপসারণের নীতি, এটা কেন করব? এর কারণ হলো দেখো আমাদের একটা ঘটনা ঘটার চারিপাশে অনেক 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 কারণ থাকে, ঠিক আছে? যেমন ধরো তুমি পরীক্ষা দিতে বেরিয়ে, তোমার পরীক্ষা আজকে খারাপ হয়েছে, কেন? তুমি দেখলে আমি পরীক্ষা দিতে এসে ভালো করে লিখতে পারলাম না, পরীক্ষা দেওয়ার আগে বাসের গন্ডগোল ছিল, ঠিক করে এসে পৌঁছতে পারলাম না, পরীক্ষা দিতে যাওয়ার বাড়ি থেকে বেরোচ্ছি সেই সময় আমি এক শালিক দেখতে পেলাম, পরীক্ষা দিতে বেরোবো সেই সময় আমি একটা হোঁচট খেলাম, ভালো করে রাত্রেবেলা প্রিপারেশনও নিতে পারিনি। এই এত কারণ রয়েছে, কিন্তু অপ্রাসঙ্গিক কোনটা? তুমি যে হোঁচট খেয়েছো এটা অপ্রাসঙ্গিক। তুমি যে বাস দেরি করে এসছে এটা অপ্রাসঙ্গিক। তাহলে কোনো বিষয়ের ঘটনার কার্যের সাথে অনেক একাধিক বিষয় যুক্ত থাকে, সেই বিষয়টাকে যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলোকে বাদ দিতে পারলে তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে এই কার্যের কারণ কি। বুঝে গেল? তাহলে এটা হলো অপসারণের 1 নম্বর সূত্র। অপসারণের দ্বিতীয় সূত্র কি? অপসারণের দ্বিতীয় সূত্র হচ্ছে যদি কোনো ঘটনার
পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে সেই ঘটনাটির আর ঘটে না বা ঘটনাটির অসুবিধা হয় ঘটতে, তাহলে সেটাকে বলা হবে তার কার্য। অর্থাৎ যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যটিই বাদ পড়ে যায়। যেমন ধরি যদি ম্যালেরিয়া হয়, ম্যালেরিয়া রোগের জন্য যদি অ্যানাফিলিক্স মশার কামড় এটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে ম্যালেরিয়াই নেই। কারণ এর দ্বারা সিদ্ধান্ত করা যাবে যে অ্যানাফিলিক্স মশার কামড়টাই ম্যালেরিয়ার কারণ, কারণ ওটাকে বাদ দিলে সমগ্র কার্যটাই বাদ পড়ে যাচ্ছে। এটা হচ্ছে অপসারণের দ্বিতীয় নিয়ম। দেখো, প্রথম নিয়মটাতে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে বাদ দিতে বলা হচ্ছে, আর দ্বিতীয়টা বলা হচ্ছে যদি বাদ দিই তাহলে কিন্তু আমার কার্যটাই বাদ পড়ে যাচ্ছে। তাহলে দেখো, অপসারণের নিয়মের মধ্যে কিন্তু একটা সদর্থক দিক আর একটা নগর্থক দিকের কথা বলা হলো, এবং এই দুটো নীতি কিন্তু তোমার কার্যের গুণগত দিকের সাথে নির্দেশ করছে, গুণগত দিককে নির্দেশ করছে। কার্যের গুণগত দিক কি আর পরিমাণগত দিক কি এটা আমরা তোমাদের আগেই বলেছি। কার্যের পরিমাণগত দিকটা নিয়ে আলোচনা করবে অপসারণের তৃতীয় সূত্র। সেখানে কি বলা হচ্ছে যে কার্য এবং কারণ দুটো ঘটনা যদি এরকম হয় যে দুটো ঘটনা তাদের নিজেদের মধ্যে হ্রাস বৃদ্ধির সাথে সাথে তাদের পরিমাণের অর্থাৎ পরিমাণের পার্থক্য হচ্ছে, একটা বাড়ছে তো আর একটাও বাড়ছে, একটা কমছে তো আর একটাও কমছে, অথবা একটা বাড়লে একটা কমছে, এই যে বিষয়গুলো যদি থাকে দুটো ঘটনার মধ্যে, তাহলে একটাকে আর একটাকে কারণ বলতে হবে। যেমন ধরো তোমার জ্বর হয়েছে, সেই জ্বরটাকে আমি থার্মোমিটারে মাপবো, আমি তোমার মুখে থার্মোমিটার দিলাম, তো দেখা যাবে থার্মোমিটারে পারদ চড়ছে, পারদ বাড়ছে। তোমার জ্বর যত বাড়বে পারদ তত বাড়বে। তাহলে বোঝা যাচ্ছে যে থার্মোমিটারে যে পারদটা বাড়ছে এর কারণ তোমার গায়ের টেম্পারেচার, তোমার বডি টেম্পারেচারের জন্যই থার্মোমিটারের পারদটা বাড়ছে। তাহলে এরা দুজন কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত। ধরো বাজারে কোনো জিনিসের দাম যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে সেই জিনিসটার চাহিদা কমে যায়। ধরো একটা মোবাইল, হঠাৎ মোবাইলটা সবাই খুব ব্যবহার করছে কারণ সেটা সস্তা ছিল, হঠাৎ করে সেই জিনিসটার দাম যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে অনেকেই সেই দামটা তার কেনাকাটার তার যে পারচেস করার যে ক্ষমতা তার বাইরে চলে যাবে, তাহলে সেই আর সেটা কিনতে পারবে না। তাহলে দেখা গেল মোবাইলের ক্ষেত্রে হলো কি যে দাম বাড়িয়ে দেওয়ার ফলে জিনিসটার চাহিদা মার্কেটে কমে গেল। তখন মানুষ সাবস্টিটিউট খুঁজবে যে এই ফিচার্স থাকবে অন্য কম দামের মোবাইলে। তাহলে দাম বাড়িয়ে দেওয়ার ফলে জিনিসটা যে চাহিদা কমে গেল, এটা বাড়লো তো ওটা কমলো, তাহলে এদের মধ্যেও কার্যকারণের সম্পর্ক আছে। এইভাবেও দুটো ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ককে নির্ণয় করা যায়। তাহলে এটা হলো অপসারণের তৃতীয় সূত্র। এটা কারণের পরিমাণগত দিকের উপর দৃষ্টি আরোপ করছে। তাহলে যে তিনটে অপসারণের সূত্রের কথা আমরা আলোচনা করলাম, এই তিনটে অপসারণের সূত্রের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে মিলের 5টি পদ্ধতি। এরপরে আমরা এই চ্যাপ্টারের ভিডিওগুলো ছোট ছোট আকারের করব এবং প্রত্যেকটা পদ্ধতি নিয়ে এক একটা ভিডিও আনবো। তাহলে আজকে আমরা অপসারণের সূত্র নিয়ে আলোচনা করছি, এরপরে ভিডিওতে আমরা মিলের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম আলোচনার পদ্ধতি হবে অন্বয়ী পদ্ধতি। আপাতত টাটা।